গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প সীমন্ত হীরা, পর্ব ৩, এবং এটি শেষ পর্ব। আমার ভারী লজ্জা লাগিতে লাগিল, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া। সে অম্লান বদনের সমস্ত ভোজ্য পেয়েও উদরসাৎ করিতে করিতে অমায়িকভাবে স্যার দিগেন্দ্রের সহিত গল্প করিতে লাগিল। স্যার দিগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, আর কতদিন চালাবে? এখনো আশ মিটল না? ব্যোমকেশ বলিল, আজ বুধবার, এখনো 2 দিন সময় আছে। স্যার দিগেন্দ্র অট্টহাস্য করিতে লাগিল। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করিয়া টেবিলের উপর হইতে নটরাজের পুতুলটা তুলিয়া জিজ্ঞাসা করিল, এটা কতদিন হলো তৈরি করেছেন? ভ্রুকুটি করিয়া স্যার দিগেন্দ্র চিন্তা করিলেন, পরে বলিলেন, দিন 15-20 হবে। কেন? না, এমনি। আচ্ছা, আজ উঠি, কাল আবার আসব বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিতে চাকর পুটিরাম একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়া বলিল, একজন তকমা পরা চাপরাশি দিয়া গেছে। খামের ভিতর শুধু একটা ভিজিটিং কার্ড। তাহার এক পিঠে ছাপার অক্ষরে লেখা আছে, কুমার ত্রিদেবেন্দ্রনাথ নারায়ণ রায়। অন্য পিঠে লেখা, এইমাত্র কলকাতায় পৌঁছে আছি, গ্র্যান্ড হোটেলে আছি, কতদূর? ব্যোমকেশ কাঠখানা টেবিলের একপাশে রাখিয়া দিয়া আরামকেদারায় বসিয়া পড়িল। কড়িকাঠের দিকে চোখ তুলিয়া চুপ করিয়া রহিল। কুমার বাহাদুর হঠাৎ আসিয়া পড়ায় সে মনে মনে খুশি হয় নাই বুঝিলাম। প্রশ্ন করাতে সে বলিল, এক পক্ষের উৎকণ্ঠা অনেক সময় অন্য পক্ষের সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তাহলে সব মাটি। আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। সমস্ত সন্ধেটা সে একভাবে আরাম চেয়ারে বসিয়া রহিল। রাত্রে আমরা দুজন একই ঘরে 2টি পাশাপাশি খাটে শয়ন করিতাম। বিছানায় শুইয়া অনেকক্ষণ গল্প চলিত। আজ কিন্তু ব্যোমকেশ একটি কথাও কহিল না। আমি কিছুক্ষণ একতরফা কথা কইয়া শেষে ঘুমাইয়া গেলাম। ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছিলাম যে আমি ব্যোমকেশ ও স্যার দিগেন্দ্র হীরার মার্বেল দিয়া গুটি খেলিতেছি। মার্বেলগুলি ব্যোমকেশ সমস্ত জিতিয়া লইয়াছে। স্যার দিগেন্দ্র মাটিতে পা ছড়াইয়া বসিয়া চোখ রগরগাইয়া কাঁদিতেছেন। এমন সময় চমকিয়া ঘুম ভাঙিয়া গেল। চোখ খুলিয়া দেখিলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসিয়া আছে। তার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝিতে পারিল, আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝিতে পারিল আমি জাগিয়া আছি। বলিল, দেখো, আমার দৃঢ় বিশ্বাস এটা একটা বসবার ঘরের টেবিলের ওপর কোনোখানে আছে। জিজ্ঞাসা করিলাম, রাত্রি কটা? ব্যোমকেশ বলিল, 2:30। তুমি একটা জিনিস লক্ষ্য করেছ? বুড়ো বসবার ঘরে ঢুকেই প্রথমে টেবিলটার দিকে তাকায়। আমি পাশ ফিরিয়া শুইয়া বলিলাম, তাকাক, তুমি এখন চোখ বুজে শুয়ে পড়োগে। ব্যোমকেশ নিজ মনেই বলিতে লাগিল, টেবিলের দিকে তাকাই কেন? নিশ্চয়ই দেরাজের মধ্যে? না, যদি থাকে তো টেবিলের উপরেই আছে। কি কি জিনিস আছে টেবিলের উপর? হাতির দাঁতের দোয়াতদান, টাইমপিস ঘড়ি, গদের শিশি, কতগুলো বই, ব্লোটিং প্যাড, সিগারের বাক্স, পিনকুশন, নটরাজ। শুনিতে শুনিতে আবার ঘুমাইয়া পড়িলাম। রাত্রে যতবারই ঘুম ভাঙিল অনুভব করিলাম ব্যোমকেশ অন্ধকারে ঘরময় পায়চারি করিয়া বেড়াইতেছে। সকালে ব্যোমকেশ কুমার ত্রিদেবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখিয়া ডাকে পাঠাইয়া দিল। সংক্ষেপে জানাইল যে চিন্তার কোনো কারণ নাই, শনিবারে কোনো সময় দেখা হইবে। তারপর আবার দুজনে বাহির হইলাম। ব্যোমকেশের মুখ দেখিয়া বসিলাম। সারা রাত্রি জাগরণের ফলে সে মনে মনে কোনো সংকল্প করিয়া আছে। স্যার দিগেন্দ্র আজ বসিবার ঘরেই ছিলেন। আমাদের দেখিয়া সাড়ম্বরে সম্ভাষণ করিলে, এই যে মানিকজোর, এসো এসো, আজ ভারী সকাল সকাল। ওরে কে আছিস, বাবুদের চা দিয়ে যা।
ব্যোমকেশ বাবুকে আজ বড় শুকনো শুকনো দেখছি, দুশ্চিন্তায় রাতে ঘুম হয়নি বুঝি। ব্যোমকেশ টেবিল হইতে নটরাজের মূর্তিটি হাতে লইয়া আস্তে আস্তে বলিল, এই পুতুলটিকে আমি ভালোবেসে ফেলেছি। কাল সমস্ত রাত্রি এর কথা ভেবেই ঘুমোতে পারিনি। পূর্ণ 1 মিনিট কাল দুজনে পরস্পরের চোখের দিকে একদৃষ্টে তাকাইয়া রহিলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হইল বলিতে পারি না। 1 মিনিট পরে স্যার দিগীন্দ্র সকৌতুকে হাসিয়া উঠিলেন, বলিলেন, ব্যোমকেশ, তোমার মনের কথা আমি বুঝেছি। অত সহজে বুড়োকে ঠকাতে পারবে না। ওটার জন্য রাত্রে তোমার ঘুম হয়নি বলেছিলে, বেশ, তোমাকে ওটা আমি দান করলাম। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করিয়া বলিলেন, কেমন হলো তো? কিন্তু মূর্তিটির দামি জিনিস, ভেঙে নষ্ট করো না। মুহূর্ত মধ্যে নিজেকে সামলায় লইয়া ব্যোমকেশ বলিল, ধন্যবাদ বলিয়া মূর্তিটি রুমালে মুড়িয়া পকেটে পুরিল। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করিয়া বেলা 10টা নাগাদ বাসায় ফিরিলাম। চেয়ারে বসিয়া পড়িয়া ব্যোমকেশ সন্নিশ্বাসে বলিল, না, ঠকে গেলাম। আমি জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো তো? আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝিতে পারিলাম না। পকেট হইতে পুতুলটা বাহির করিয়া ব্যোমকেশ বলিল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে নটরাজের ভিতরে হিরেটা আছে। ভেবে দেখো, এমন সুন্দর, অথচ এমন সুন্দর লুকাবার জায়গা আর হতে পারে কি? হিরেটা চোখের সামনে টেবিলের উপর রয়েছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। পুতুলটা সব দিগেন্দ্র ছাঁচে ঢালাই করেছে, সুতরাং প্লাস্টারের সঙ্গে সঙ্গে হিরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া কিছুমাত্র শক্ত কাজ নয়। তাতে স্যার দিগেন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়। অর্থাৎ যে হিরেটার প্রতি তার এত ভালোবাসা, সেটা সর্বদা কাছে কাছে থাকে, অথচ কারো কোনো সন্দেহ হয় না। যেদিক থেকেই দেখো, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকে নির্দেশ করছে। তাই আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হিরেটা আর কোথাও থাকতে পারে না। আজ ঠিক করেই বেরিয়েছিলাম পুতুলটা চুরি করব, কিন্তু বুড়োর কাছে ঠকে গেলাম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রুপ করে পুতুলটা আমায় দান করে দিল। কাটা খায় নুনের ছিটা দিতে বুড়ো 1 নম্বর। মোটের উপর আমার থিওরিটাই ভেস্তে গেল। এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। আমি বলিলাম, কিন্তু সময় তো আর নেই, মাঝে মাত্র 1 দিন। ব্যোমকেশ পুতুলটা নিচে পেন্সিল দিয়া ক্ষুদ্র অক্ষরে নিজের নামের অধ্যক্ষতা লিখিতে লিখিতে বলিল, মাত্র 1 দিন, বোধহয় প্রতিজ্ঞা রক্ষা হয় না। রেগে কুমার বাহাদুর এসে হানা দিয়ে বসে আছেন। না, বুড়ো সব দিক থেকেই হাস্যপদ করে দিলে। লাভের মধ্যে কেবল দেখছে এই পুতুলটাকে। মুখের একটা ভঙ্গি করিয়া ব্যোমকেশ মূর্তিটা টেবিলের উপর রাখিয়া দিল। তারপর বুকে ঘাড়ে গুজিয়া নীরবে বসিয়া রহিল। বৈকালে নিয়ম মতো স্যার দিগন্দ্রের বাড়িতে গেলাম। শুনিলাম কর্তা এইমাত্র বাইরে গিয়াছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরিল। আমাকে সরিয়া যাইতে ইঙ্গিত করিয়া ওজর সিং থাপার সহিত ভাব জমাইবার চেষ্টা আরম্ভ করিল। আমি একাকী বাগানে বেড়াইতে লাগিলাম। ব্যোমকেশ ও উজরের সিং বারান্দার 2 টুলে বসিয়া অমায়িকভাবে আলাপ করিতেছে। মাঝে মাঝে চোখে পড়িতে লাগিল। ব্যোমকেশ ইচ্ছা করিলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করিয়া লহিতে পারিত, কিন্তু উজরের সিং থাপার পাহাড়ি হৃদয় গলায়া তার পেট হইতে কথা বাহির করিতে পারিবে কিনা, এই বিষয়ে আমার মনে সন্দেহ জাগিতে লাগিল। ঘণ্টা 2 পরে আবার যখন দুজনে পথে বাহির হইলাম, তখন ব্যোমকেশ বলিল, কিছু হল না। উজর সিং লোকটি নিরেট বোকা নয়, আমার চেয়ে বুদ্ধিমান। বাসায় ফিরিয়া আসিলে চাকর খবর দিল, একটি লোক দেখা করিতে আসিয়াছিল। আমাদের আশায় 8 ঘণ্টা অপেক্ষা করিয়া আবার আসবে বলিয়া চলিয়া গিয়াছে। ব্যোমকেশ ক্লান্তভাবে বলিল, কুমার বাহাদুরের পেয়াদা। এ ব্যর্থ ঘোরাঘুরি ও অন্বেষণ আমি পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। বলিলাম,
আর কেন ব্যোমকেশ, ছেড়ে দাও, এ যাত্রা কিছু হলো না। কুমার সাহেবকেও জবাব দিয়ে দাও, মিছে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সম্মুখে বসিয়া নটরাজ মূর্তিটি উল্টায়া পাল্টাইয়া দেখিতে দেখিতে নিয়মান কণ্ঠে ব্যোমকেশ বলিল, দেখি, কালকের দিনটি এখনো হাতে আছে। যদি কাল সমস্ত দিনে কিছু না পড়িতে পারি, তাহলে মুখের কথা শেষ হইল না। চোখ তুলিয়া দেখি তাহার মুখ উত্তেজনায় লাল হইয়া উঠিয়াছে। সে নিষ্ফলক বিস্ফোরিত দৃষ্টিতে নটরাজ মূর্তিটির দিকে তাকাইয়া আছে। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিলাম, কি হল? ব্যোমকেশ কম্পিত হস্তে মূর্তিটা আমার চোখের সম্মুখে ধরিয়া বলিল, দেখো দেখো, নেই। মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে একটা ব অক্ষর লিখেছিলাম, সে অক্ষরটি নেই। দেখলাম সত্যি অক্ষরটা নাই, কিন্তু সেজন্য এত বিচলিত হইবার কি আছে? পেন্সিলের লেখা মুছেও যাইতে পারে। ব্যোমকেশ বলিল, বুঝিতে পারছ না, বুঝিতে পারছ না? হঠাৎ সে হো হো করিয়া হাসিয়া উঠিল। ওহ, বড় কি থাপ্পাই দিয়েছে, একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছিল। যা হোক, বাঘেরও খোগ আছে। পুটিরাম, ভৃত্য পুটিরাম আসিলে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, যে লোকটা আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আগে এই ঘরে। তুমি বরাবর এই ঘরে ছিলে? আগে হ্যাঁ, তবে মাঝে তিনি এক গেলাস জল চাইলে, তাই। আচ্ছা যাও। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া হাসিতে লাগিল। তারপর উঠিয়া পাশের ঘরে যাইতে যাইতে বলিল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হিরে রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টেবিলের উপর রাখা ছিল। আমি অবাক হইয়া তাকায় রহিলাম। বলে কি, হঠাৎ মাথা খারাপ হইয়া গেল নাকি? পাশের ঘর হইতে ব্যোমকেশ ফোন করিতেছে শুনিতে পাইলাম। কুমার ত্রিবেন্দ্র? হ্যাঁ, আমি ব্যোমকেশ। কাল বেলা 10টার মধ্যে পাবেন। আপনার স্পেশাল ট্রেন যেন ঠিক থাকে। পাওয়া মাত্র রওনা হবেন। না, এখানে থাকা বোধ হয় নিরাপদ হবে না। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে। ভুলবেন না, 10:30টার মধ্যে কলকাতা ছাড়া যায়। আচ্ছা, আপনার কিছু করে কাজ নেই। স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখব। কাউকে কিচ্ছু বলবেন না? না না না, আপনার সেক্রেটারিকেও নয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হ্যাটকোট পরিয়া বোধ করি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করিতে বাহির হইল। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আমাকে শুধু এই কথাটা বলিয়া গেল। রাত্রে ব্যোমকেশ কখন ফিরিল জানিতে পারি নাই। সকাল 8:30টার সময় যথারীতি দুজনে বাহির হইলাম। বাহির হইবার সময় দেখি নটরাজ মূর্তিটি যথাস্থানে নাই। সেটিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করাতে সে বলল, আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগেন্দ্র বসিবার ঘরেই ছিলেন। আমাদের দেখিয়া বলিলেন, তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গেছে। এমনকি যতক্ষণ তোমরা আসনি একটু ফাঁকা ফাঁকা ঠেকছিল। ব্যোমকেশ বিনীতভাবে বলিল, আপনার উপর অনেক জুলুম করেছি, কিন্তু আর করব না, এই কথাটি আজ জানাতে এলো। জয় পরাজয় এক পক্ষের আছেই, সেজন্য দুঃখ করা মূর্খতা। কাল থেকে আমাদের আর দেখতে পাবেন না। আপনি অবশ্য জানেন যে আপনার ভাই বয় এখানে গ্র্যান্ড হোটেলে এসে বসে আছে। তাকে কাল একরকম জানিয়ে দিয়েছি যে তার আর এখানে থেকে কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে যাব। স্যার দিগেন্দ্র কিছুক্ষণ কুঞ্চিত চক্ষে ব্যোমকেশকে নিরীক্ষণ করিলেন। ক্রমে তাহার মুখে সেই বুলডগ হাসি ফুটিয়া উঠিল। বলিলেন, তোমার সবুদ্ধি হয়েছে দেখে খুশি হলাম। খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা, বলব। টেবিলের পর আরেকটি নটরাজ মূর্তি রাখা হইয়াছে দেখিয়া সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ বলিল, এই যে আর একটা তৈরি করেছেন দেখেছি। আপনার উপহারটি আমি যত্ন করে রেখেছি, শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসাবেও আমার কাছে তার অনেক দাম। কিন্তু যদি কখনো দৈবাত ভেঙে যায়, আর একটা পাবো কি? স্যার দিগেন্দ্র প্রসন্নভাবে বলিলেন, বেশ, যদি ভেঙে যায় আর একটা পাবে।
আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটাও কম নয়। গভীর বিনয় সহকারে বঙ্কেশ বলিল, আগে হ্যাঁ, এতদিন আমার মনের ওদিকটার একেবারে পর্দা ঢাকা ছিল, কিন্তু এ কদিনে আপনার সৎসঙ্গে এসে ললিত কলার রস পেতে আরম্ভ করেছি। বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকানো আছে। ওই ছবিখানেও আমার বড় ভালো লাগে। ওটা কি আপনারই আঁকা? স্যার দৃগেন্দ্রের পশ্চাতে দেওয়ালের গায়ে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো ছিল। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। মুহূর্তের জন্য স্যার দিগেন্দ্র ঘাড় ফিরাইলেন। সেই ক্ষণিক অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের কসরত দেখাইল। টিকটিকি যেমন করিয়া শিকার ধরে, তেমনিভাবে তাহার একটি হাত টেবিলের উপর হইতে নটরাজ মূর্তি লইয়া পকেটে পড়িল এবং অন্য হাতটার সঙ্গে সঙ্গে আরেকটা নটরাজ মূর্তি তাহার স্থানে বসাইয়া দিল। সাদ্দিগেন্দ্র যখন আবার সম্মুখে ফিরিলেন, তখন ব্যোমকেশ পূর্ববৎ মুগ্ধভাবে দেওয়ালের ছবিটার দিকে চাহিয়া আছে। আমার বুকের ভেতরটা এমন অসম্ভব রকম ধরফর করিতে লাগিল যে স্যার দিগেন্দ্র যখন সহজ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, ওটা আমারই আঁকা, তখন কথাগুলো আমার কানে অত্যন্ত অস্পষ্ট ও দুরাগত বলিয়া মনে হইল। ভাগ্য সে সময় তিনি আমার মুখের প্রতি দৃষ্টিপাত করেন নাই, নতুবা ব্যোমকেশের হাতের কসরত হয়তো আমার মুখের উদ্যোগ হইতে ধরা পড়িত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠিয়া বলিল, এখন তাহলে আসি। আপনার সঙ্গে এসে আমার লাভই হয়েছে, এ কথা আমি কখনো ভুলব না। আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয় মনে রাখবেন, আমি একজন সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চলো অজিত। আচ্ছা, তবে চললুম। দরজার নিকট হইতে একবার ফিরিয়া দেখিলাম স্যার দিগেন্দ্র ভ্রুকুটি করিয়া সন্দেহপ্রখর দৃষ্টিতে আমাদের দিকে চাহিয়া আছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটা অতি গূঢ় ইঙ্গিত বুঝি বুঝি করিয়াও বুঝিতে পারিতেছেন না। বাড়ির বাইরে আসতে একটা খালি ট্যাক্সি পাওয়া গেল ও তাহাতে চড়িয়া বসিয়া ব্যোমকেশ হুকুম দিল, গ্র্যান্ড হোটেল। আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম, ব্যোমকেশ, এসব কি কাণ্ড? ব্যোমকেশ হাসিয়া বলিল, এখনো বুঝতে পারছ না? এই আশ্চর্য। আমি যে অনুমান করেছিলাম হিরেটা নটরাজের মধ্যে আছে, তা ঠিকই আন্দাজ করেছিলাম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোকা দেবার জন্য পুতুলটা আমাকে দিয়েছিল। তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধ্যাবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল। যদি অস্পষ্ট ব অক্ষরটি লেখা না থাকত, তাহলে আমি জানতেও পারতুম না। বলিয়া পুতুলটা উল্টায়া দেখাইল। দেখিলাম পেন্সিলে লেখা অক্ষরটি বিদ্যমান রহিয়াছে। ব্যোমকেশ বলিল, কাল যখন এই ব অক্ষরটি যথাস্থানে দেখতে পেলুম না, তখন এক নিমেষে সমস্ত ব্যাপার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আজ প্রথমে গিয়েই বুড়ো টেবিল থেকে নটরাজটি উল্টে দেখল, আমার সে ব মার্কা নটরাজ। অন্য মূর্তিটি পকেটেই ছিল, ব্যাস, তারপর হাত সাফাই তো দেখতেই পেলে। আমি রুদ্ধশ্বাসে বলিলাম, তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই আছে? হ্যাঁ, ঠিক জানি, কোনো সন্দেহ নেই। যদি না থাকে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রহিয়া শেষে বলিল, তাহলে বুঝব পৃথিবীতে সত্য বলে কোনো জিনিস নেই। শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যা। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিবেন্দ্র একটা আস্ত স্যুট ভাড়া করিয়াছিলেন। আমরা তাহার বসিবার ঘরে পদার্পণ করিতেই তিনি দুই হাত বাড়াইয়া ছুটিয়া আসিলেন। কি কি হল ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটা টেবিলের উপর রাখিয়া তাহার দিকে আঙ্গুলি করিয়া দেখাইল। হতবুদ্ধিভাবে কুমার বাহাদুর বলিলেন, এটা তো দেখছি কাকার নটরাজ, কিন্তু আমার সীমান্ত হীরা ওর মধ্যে আছে। ওর মধ্যে? হ্যাঁ, ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30টার সময় আপনার স্পেশাল ট্রেন ছাড়বে। কুমার বাহাদুর অস্থির হইয়া বলিলেন,
কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। ওর মধ্যে আমার সীমান্ত হীরা আছে। কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। একটা পাথরের কাগজ চাপা তুলিয়া লইয়া ব্যোমকেশ মূর্তিটার উপর সজোরে আঘাত করিতেই সেটা বহু খণ্ডে চূর্ণ হইয়া গেল। এই নিন আপনার সীমন্ত হীরা। ব্যোমকেশ হীরাটা তুলিয়া ধরিল। তাহার গায়ে তখনও প্লাস্টার জুড়িয়া আছে, কিন্তু বুঝিতে বিলম্ব হইল না যে ওটা সত্যিই হীরা বটে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত হইতে হীরাটা প্রায় কাড়িয়া লইলেন। কিছুক্ষণ একাগ্র নির্বিনেশ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিয়া মহা উল্লাসে বলিয়া উঠিলেন, হ্যাঁ, এই তো আমার সীমান্ত হীরা। হা, হা, হা। এই যে এর ভিতর থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ব্যোমকেশ বাবু, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। কিছু বলতে হবে না, আপাতত যত শীঘ্রই পারেন বেরিয়ে পড়ুন। খুড়োমশাই যদি ইতিমধ্যে জানতে পারেন তাহলে আবার হীরা হারাতে কতক্ষণ। না, না, আমি এক্ষুনি বেরোচ্ছি। কিন্তু আপনার? সে পরে হবে, নিরাপদে বাড়ি পৌঁছে তার ব্যবস্থা করবেন। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করিয়া দিয়া আমরা বাসায় ফিরিলাম। আরাম কেয়াদারাই অঙ্গ ছড়াইয়া দিয়া ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হাসিয়া বলিল, আমি শুধু ভাবছি, বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পরে কুমার বাহাদুরের নিকট হইতে একখানি ইনশিওর করা খাম আসিল। চিঠির সঙ্গে একখানি চেক পিন দেওয়াটা। চেকে অঙ্কের হিসাবটা দেখিয়া চক্ষু ঝলসায়া গেল। পত্রখানি এরূপ, প্রিয় ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ যাহা পাঠাইলাম, জানি আপনার প্রতিবার তাহা যোগ্য নয়। তবু আশা করি আপনার অমনোনীত হইবে না। ভবিষ্যতে আপনার সহিত সাক্ষাতের প্রত্যাশায় রহিলাম। এবারে যখন কলকাতায় যাইব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনিব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাইবে। তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলিয়া তাহার শাশ্বত সাধনার অমর্যাদা করিতে চাই না। কিন্তু যদি তিনি নামধাম বদল করিয়া এই হীরাহরণের গল্পটা লিখিতে পারেন, তাহা হইলে আমার কোনো আপত্তি নাই জানিবে। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করিবে। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিবেন্দ্র নারায়ণ রায়। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প সীমন্ত হীরা, পর্ব ৩, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।